চারিদিকে নৌকার ভোট, নৌকাতে এমনি জিতে যাবে ইনশাআল্লাহ। আপনি ভোট না দিলেও জিতে যাবে। আর আমরা যখন একটা এলাকায় ভোট করতে যাব, সেই এলাকার আমাদের ভোটারই না থাকে, কর্মী না থাকে, আমরা এলাকায় ভোট করবো কেমন করে? আজকে এতদিন পার হয়ে গেছে, আমার তো মনে হয় দায়িত্ব ছিল 24 ঘন্টার মধ্যে সেই আসামিগুলোকে অ্যারেস্ট করা। তো সেই আসামিগুলোকে অ্যারেস্ট না করার মূল কথাটি আমাদের এমপি প্রার্থী বলেছেন যে সেই আসামিগুলোকে যদি যারাই বলতেছে, যাই বলি না কেন, রেজাল্ট তো আওয়ামী লীগের পক্ষে আসবে একটা মাত্র কারণেই, কারণ আমরা দিন শেষে তো আমরা নিজেদেরকে দিয়ে চিন্তা করব। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে হিরো আলমের কপালে চিন্তার বাজ পড়ে গিয়েছে। দর্শক বন্ধুরা, আপনারা সকলে জানেন বাংলাদেশের নির্বাচন যে কতটা নিরপেক্ষ এবং কতটা গণতান্ত্রিক সেটা হয়তো আপনারা সকলে জানেন, এবং সেই সাথে সেই ধারাবাহিকতায় এবার হিরো আলমের কপাল পড়তে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, আওয়ামী লীগের প্রার্থী এম এ আরাফাত তিনি এমন কিছু বিষয় তুলে ধরে যাচ্ছেন, তিনি বলে যাচ্ছেন তিনি ভোট না দিলেও আওয়ামী লীগ জয়যুক্ত হবে, এমন কিছু গ্যারান্টি দিয়ে কথা বলেছেন। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে অন্যদিকে লাইভ টক শোতে আওয়ামী লীগের একজন ব্যক্তি এমন কিছু বিষয় তিনি তুলে ধরেছেন, তিনি বলে যাচ্ছেন দিন শেষে আওয়ামী লীগই জয়যুক্ত হবে, সেটা 100% গ্যারান্টি। তো দর্শক বন্ধুরা, কিন্তু অন্যদিকে হিরো আলম এমন কিছু কথাবার্তা তুলে ধরেছেন এবং তিনি সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে তিনি এমন কিছু অভিযোগ তুলে যাচ্ছেন। তিনি বলে যাচ্ছেন শেষ পর্যন্ত তারা যে নাটক সৃষ্টি করেছে সেই নাটকে আমাকে হারাতে চাচ্ছে। তো দর্শক বন্ধুরা, তাহলে কি নির্বাচন বর্জন করতে যাচ্ছেন হিরো আলম? সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করেও তিনি কিছু বার্তা দিয়েছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা প্রথমে হিরো আলমের সেই কথাগুলো শুনে নেই, পরে সেই সকল বিষয়গুলো আমরা পরিপূর্ণ জেনে নিব কিভাবে আওয়ামী লীগ তাদের নিজস্ব ক্ষমতা দেখিয়ে জয়যুক্ত হতে যাচ্ছে। আজকে এতদিন পার হয়ে গেছে, আমার তো মনে হয় দায়িত্ব ছিল 24 ঘন্টার মধ্যে সেই আসামিগুলোকে অ্যারেস্ট করা। তো সেই আসামিগুলোকে অ্যারেস্ট না করার মূল কথাটি আমাদের এমপি প্রার্থী বলেছেন যে সেই আসামিগুলোকে যদি 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করতে পারতো তাহলে নিশ্চয়ই আমাদের প্রশাসনের উপর আস্থাটা আরো বেড়ে যেত। প্রশাসন এখন আমাদের প্রতিদিনের যে কর্মসূচি আছে তারা আমাদেরকে সহযোগিতা করে যেখানে আমাদের হিরো থাকে, কিন্তু যেখানে আমাদের প্রার্থী থাকে না সেখানে আমাদের প্রচারণায় কেউ যদি হ্যান্ডবিল বিলি করতে যায় বা অন্যান্য জিনিস বিলি করতে যায় তখন কিন্তু তারা বাধা প্রদান করে, এবং অনেককে বলে এই যে হিরো মানে আমাদের এমপি প্রার্থী যেটা বললো যে বলছে মাইরা গাছের সাথে লটকে রাখবে। মানে এই যে অতি উৎসাহী কিছু কর্মী, এদেরকে যদি দল না ঠেকাতে পারে এই দায়ভার তো দলকে নিতে হবে। আর প্রক্ষান্তরে আমাদের প্রার্থী যে কথা বলেছেন, আমি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান, আমার আহ্বায়ক আমার পাশে, তো আমাদের দুজনের বক্তব্য ছাড়া অন্য যারা আছে, কারণ আপনারা জানেন যে হিরো একজন সেলিব্রিটি মানুষ, তো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তার কাছে কিন্তু মানুষজন আসবে এবং তার মিছিলে ঢুকে যাবে। তো অনেকেই হচ্ছে গিয়ে তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করে, তো তারা যদি কোনো উল্টাপাল্টা বক্তব্য দেয় বা সরকার বিরোধী কোনো কথা বলে আমাদের এমপি প্রার্থীর কথার বাইরে, তাহলে তার দায়িত্ব তার দায়িত্ব কিন্তু আমার এমপি প্রার্থী নেবে না। এবং আমরা যারা পরিচালনা কমিটি আছি, আমি বলে দিতে চাই আজকের এই প্রেস কনফারেন্সে আমরাও দায়িত্ব নিব না। আমার প্রশ্নটা হচ্ছে যে মাঠে যে আপনি বলছেন আরো 8 জন প্রার্থী আছে, কারো নির্বাচনী প্রচারণা বাধা দেওয়া হচ্ছে না, আপনাকে কেন বাধা দেওয়া হচ্ছে আর কোন প্রার্থী বাধা দিচ্ছে সেটা একটু স্পেশালি আমাদেরকে বলেন। আসলে আমাকে বাধা কেন দেওয়া হচ্ছে, তারা মনে করছে আমি সবচেয়ে শক্তিশালী, যে 8 জন প্রার্থীর মধ্যে হিরো আলম সবচেয়ে শক্তিশালী, আর আমাকে বাধা দিতেছে প্রতিটা বাড়ি আওয়ামী লীগের প্রার্থীরা বাধা দিতেছে, প্রতিটা বাড়ি তারা বাধা দিচ্ছে, আর যত জায়গাত গন্ডগোল সব কিছু আওয়ামী লীগের লোকজনই করতেছে। আলম ভাই, আপনি বলছেন যে আপনি যখন থেকে প্রচারণা শুরু করেছেন ঠিক সেই মুহূর্তে আওয়ামী লীগের লোকজন আপনাকে বাধা সৃষ্টি করেছে, কিন্তু আওয়ামী লীগ থেকেও বলা হচ্ছে যে আপনি বিভিন্ন জায়গা থেকে লোক নিয়ে এসে প্রচারণা করছেন, আপনি যে গুলশানে যে ভোটাররা তাদের কেউ আপনার পাশে নেই, বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আপনারা সবক্ষণ আমরা তখন প্রচারণায় যাই তখন আপনারা দেখবেন যে আমাদের পেছনে মনে করেন আওয়ামী লীগের কোনো হালিয়া মনে করেন লোকজন আছে কিনা, বিএনপির লোক আছে নাকি, অন্য কোনো ভোটার আছে কিনা আপনি ফলো করবেন। আর আমরা যখন একটা এলাকায় ভোট করতে যাব, সেই এলাকার আমাদের ভোটারই না থাকে, কর্মী না থাকে, আমরা এলাকায় ভোট করবো কেমন করে? এরা যারা বলতেছে আমাকে উল্টো পাল্টা কথাবার্তা বলছে, এবং ভোটার জন্য না থাকতো, আমাদের মানে সমর্থন না থাকলে আমরা ভোট করতে পারতাম না। আর আমাদের ভোটার আছে বলে, সমর্থন আছে বলে কিন্তু এত বাধা আমাদের উপর আসতেছে, এত ঝড় আসতেছে। আলম ভাই, 8 জন প্রার্থীর মধ্যে আপনি নিজে খুব শক্তিশালী প্রার্থী মনে করছেন কি দিয়ে, কি প্রমাণ করতে চাচ্ছেন একটু? আমরা নিজেকে শক্তিশালী প্রার্থী এইভাবে মনে করতেছি, জনগণ আমাদের পাশে আছে। আপনারা যান, আপনারা সব জনগণের কাছ থেকে আপনারা নিজেরাই আপনাদের তথ্য নিয়ে আসবেন যে আপনারা হিরো আলমকে ভোট দেবেন কিনা, হিরো আলমকে আপনাকে ভালো লাগে কিনা। জনগণ যখন বলে না হিরো আলমকে ভোট দেবে, তারাই তোমার শক্তি, এইটাই তোমার সাহস। সেই জনগণ যখন আবার আপনার গায়ে আঘাত করে, বা আপনি আমরা দেখছি একটি ফুটেছে আপনিও তাদেরকে পাল্টা আঘাত করেছেন, তাহলে আপনি তো সেখান থেকে আমরা ধরে নিতে পারি যে জনগণ আপনার পাশে নেই। না, জনগণ আপনারা সবাই জানেন
যে যারা আঘাত করেছে তাদেরকে কিন্তু কিছু লোক মনে করি ভরা করা, তাদের মনে করে ভাড়া করা কিছু লোক আছে। কিছু কিছু লোক আছে দেখবেন তাদেরকে 1000 টাকা 2000 টাকা দিলে কিনতে পাওয়া যায়। তো তোমাকে 1000 টাকা দিলাম, যাও তোমরা হলে আজকে এরকম করো। এরকম অনেক কিন্তু ভাড়া করা লোকও পাচ্ছে, নামে এরা মনে করি কিছু লোক আছে এরকম করা। কিন্তু এরা দেখবেন কিছু আওয়ামী লীগের লোক আছে, তাদের চামচগিরি করে দেখবেন, এরা পাউছাটা চামচো, এরা চামচমি করে দেখে আমাকে এরা যখন যা করে আওয়ামী লীগের লোক মনে করেন বাদে হুমসিকাল দিলে তারা আমাকে তাদের উপর ঢুমকে পড়ে। কিন্তু আমরা কাউকে আঘাত করতে চাই না, আমরা কিন্তু বারবার আঘাত করে খালে সয়ে আসতেছি, আমরা কিন্তু কোনোবার আঘাত কার উপর করিনি। আরেকটি বিষয়, আপনি একটি খালেদ সাইফুল্লাহর সাথে একটি টক শোতে আপনি বলেছেন আপনার এ পর্যন্ত নির্বাচনী প্রচারণায় সম্পূর্ণ নির্বাচনী প্রচারণায় আপনার 5 লক্ষ টাকা খরচ হয়েছে। আসলে এটি একটা হাস্যকর কথা। এমপি ইলেকশনে 5 লক্ষ টাকা দিয়ে আপনি কখনো করতে পারবেন কিনা আমার বোধগম্য নয়। আপনার কি মনে হচ্ছে? কেন 5 লাখ টাকা খরচ হবে না? আপনি 5 লাখ টাকা দিয়ে নির্বাচন কেন করা দেবে না? আপনি নির্বাচনে পোস্টার করতে ধরেন 1 লাখ টাকা খরচ হবে, 10 দিনে প্রচার করতে পারেন, 10 দিনে আমাকে একটা হলে খরচা হবে 1 লাখ টাকা কেন খরচা করেন? 2 লাখ টাকা খরচ হলে আপনি, তাহলে আপনি বাড়তি খরচাটা কি? নির্বাচন করতে গেলে এক পোস্টারে ডেইলি আমি 10 জন 20 জন লোক দিয়ে ঘুরে বেরোবো, তাহলে আমাকে বাড়তি একটা খরচা হবে। সেই একটা খরচা হতে পারে। সেই অর্থটা যোগান দিচ্ছে কে? আপনি তো বলেছেন আপনার নিজের পকেটের টাকা কিছু জনগণ একটা দিচ্ছে। নির্বাচনে আমি করবো, আপনারা সবাই জানেন হিরো আলমকে 5 লাখ টাকা 10 লাখ টাকা বার করার মতো ক্ষমতা নেই, আপনারা সবাই তো জানেন। তা আমি যেহেতু প্রতি মাসে 5-10 লাখ টাকা তো আমি ইনকাম করতে পারি, আপনারা সবাই জানেন, কেন করতে পারবো না? আমি এটা একটু আরেকটু ইন্টারাপ্ট করতে চাই, আমি একটু ইন্টারাপ্ট করতে চাই, ওনার কথার একটা উত্তর দিতে চাই। এই যে আমাদেরকে আপনারা কিছু প্রশ্ন করেন, এই প্রশ্নগুলোকে আপনারা আমাদের যে বিরোধী দলীয় প্রার্থী আছে আর বাকি প্রার্থীগুলো আছে তাদেরকে কি করেন? মানে এইরকম আপনারা প্রশ্ন করেন ইচ্ছা করে, আমার কাছে মনে হয় যে এগুলো আপনারা মানে বিব্রত করার জন্য প্রশ্ন করেন। আমি আশা করব যে এই ধরনের প্রশ্নগুলো আপনারা এরপর থেকে অন্যান্য প্রার্থীকে করবেন, আমরা টেলিভিশনে দেখব যে আপনারা অন্যান্য যারাই বলতেছে যাই বলি না কেন, রেজাল্ট তো আওয়ামী লীগের পক্ষে আসবে একটা মাত্র কারণেই, কারণ আমরা দিন শেষে তো আমরা নিজেদেরকে দিয়ে চিন্তা করব। আমি চিন্তা করব যে আমি যে জায়গাটায় বসবাস করি, দিন শেষের রেজাল্টটা নিয়েই আপনি সবচেয়ে বেশি তুষ্ট আছেন। হিরো আলম সাহেব কিন্তু একটা ভালো কথা বলেছে, এলিট পার্সনরা ভোট দিতে খুব কম যায়, এটা ইউনিভার্সাল ট্রুথ। এটা শুধু যে এই নির্বাচন মানে আজকের এই উপনির্বাচন বলে নয়, এটা ইতিপূর্বেও তাই হয়েছে। ভোটের যদি টোটাল ভোটার সংখ্যার একটা পয়েন্ট বলি, যদি এখানে টোটাল ভোটার হচ্ছে 3,25,008 জনের মতো, তো সেখানের 3/1 অংশ হচ্ছে খেটে খাওয়া মানুষগুলো, নিম্ন আয়ের মানুষ, এবং সেই মানুষগুলো কিন্তু আসলে নির্বাচনমুখী। এবার বোঝা যাচ্ছে যে উৎসব তাদের ভিতরে বেশি, কারণ এখানে ভিআইপি সিআইপিরা কখনোই উৎসব করে নাই, এটার ইতিহাস নাই এই ঢাকা 17 আসনে। বিকজ আমি ঢাকা 17 আসনে কিন্তু দীর্ঘদিন ধরে আমি বসবাস করি এখানে। 17 আসন, ঢাকা 17 আসন কিন্তু গত কয়েক মাস ধরে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে, যেটা ঢাকা 17 আসন হওয়ার পর থেকে এত আলোচনায় আসেনি। শুরুতেই যখন আমরা যদি বলি আলোচনার শুরুতেই শুরু হয়েছিল যেটা দিয়ে যে আমার শ্রদ্ধেয় বড় ভাই প্রয়াত ফারুক ভাই যখন মৃত্যুবরণ করলেন, তারপরে এই আসনটি শূন্য হওয়ার পর থেকে আলোচনা বেশি। কিন্তু তার আগে থেকেই আমি সিদ্দিকুর রহমান সর্বপ্রথম বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম বাংলাদেশে একটা অনুষ্ঠান করেছি, সেটা হলো যে আমার পোস্টার উন্মোচন অনুষ্ঠান করেছি, যে আমি কোন কোন জায়গা থেকে নির্বাচন করব। সেই নির্বাচনের জায়গাটাকে স্থির করে ঘোষণা দেওয়ার পরেই ঢাকা 17 আসন যখন শূন্য হয়ে গেল, তখনই ব্যাপক আলোচনা হলো যে ফারুক ভাইয়ের লাশটি যখন আসলো, আসার পরে থেকেই বেশি আলোচনা, তার লাশটা তার গ্রামের বাড়িতে সৎকার করার পর থেকেই কিন্তু আলোচনা শুরু হয়েছে। সেই আলোচনার শেষ নেই। আমরা দলীয় নমিনেশন পেপার আমি উঠিয়েছিলাম বাংলাদেশ আওয়ামী লীগের, যেহেতু আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান নিজেকে দাবি করি এবং বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক, মাননীয় প্রধানমন্ত্রীর আদর্শ সৈনিক হিসেবে, নৌকার মানুষ হিসেবে আমি এখানে যতদিন এখানে নির্বাচন করব সেই জন্য আমি যে প্রচারণা করেছি সেটাতেও আলোচনা ছিল বা আদার্স। পরবর্তীতে দেখা গেল যে এই জায়গাটায় যেখানে আসলে 5-7 জন প্রার্থীর মতো হওয়ার কথা ছিল, সেখানে ঘটনাক্রমে 22 জন প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নমিনেশন আমরা উঠিয়েছিলাম, এবং লাস্ট অব্দি পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর যোগ্যতার মাপকাঠিতে যে ভদ্রলোক এসেছেন আরাফাত সাহেব, উনি ঢাকা 17-এর জন্য মনোনীত হয়েছে। এবং
সেই জায়গা থেকে আসলে আলোচনাগুলা ধীরে ধীরে হয়। কিভাবে হয় সেটা বলি, যে বাংলাদেশের যেহেতু সোশ্যাল মিডিয়া স্প্রেড করেছে, ডিজিটাল বাংলাদেশ, আমরা স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখতেছি, সেই জায়গা থেকে যখন 17 আসনের ঢাকা 17 আসনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ থেকে যারা নমিনেশন উঠিয়েছিলেন, তার মধ্যে আমি যেহেতু আগে একটু তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন আসলে বাংলাদেশের নির্বাচন যে এখন কতটা নিরপেক্ষ, সেটা অনেক অনেক প্রশ্নের সম্মুখীন। এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে আপনারা হয়তো বুঝতে পেরেছেন কিভাবে হিরো আলমের কপালে চিন্তার বাজ পড়েছে। এবং সেই সাথে হিরো আলমের এই কথাগুলো শুনে আপনারা হয়তো বুঝতে পেরেছেন তিনি অত্যন্ত কষ্ট পেয়েছেন এবং সেই সাথে হয়তোবা তিনি নির্বাচনে বর্জনের ডাক দিতে পারেন। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে কি বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।